ধরো তোমরা বন্ধুরা মিলে তারাপীঠ গেলে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য, এবং সেখানকার আশেপাশে ঘুরে পরের দিন ফিরে আসবে এই প্ল্যানে। কিন্তু রাতের বেলা তোমাদের সাথে এমন কিছু ঘটল যার জন্য তোমরা সবাই ভয়ে কাঁটা হয়ে রইলে, এবং এই অভিজ্ঞতাটা তোমাদের জীবনে ভয়ঙ্করতম অভিজ্ঞতা হয়ে রয়ে গেল। ঠিক একই ঘটনা ঘটেছিল কৃষ্ণেন্দু নন্দী রয়ের এক কাজেন ব্রাদারের সাথে। চলো তাহলে পুরো ঘটনাটা শোনা যাক আজকের এপিসোড নাম্বার 20। ওয়েলকাম। এখানে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরা। হ্যালো অর্ঘ্য, আমি কৃষ্ণেন্দু। তোমাদের উপস্থাপনা আমার খুবই ভালো লাগে, তাই জন্যই সেই প্রথম এপিসোড থেকেই দেখছি। তাই আমি আমার শোনা একটি সত্য ঘটনা তোমাদের সাথে ভাগ করে নিতে চাই। আমি খুব খুশি হব যদি আমার এই ঘটনাটি তোমরা উপস্থাপনা করো তোমাদের চ্যানেলে। এই বলে ঘটনাটা শুরু করলাম। ঈশ্বর থাকলে শয়তানও আছে, ঠিক যেমন প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো ও মন্দ দুটোই আছে, তেমনি এই বিশ্বব্রহ্মাণ্ডের আদিকাল থেকে লড়াই হয়ে চলেছে শুভর সাথে অশুভের। অথচ আমরা কেউ কি নিজের অন্ধকার দিকটাকে সরাসরি মেনে নিই? ঠিক সেরকমই প্রকৃতির অন্ধকার শক্তির উপস্থিতিও আমরা অগ্রাহ্য করতে পারি না, তা সে যতই বিভীষিকাময় হোক না কেন। যাই হোক, এবার আসি আমাদের মূল ঘটনা নিয়ে। সে 2 দশক আগেকার কথা। আমার মাসতুতো দাদা ও তার এক বন্ধু মিলে তারাপীঠ যাবে ঠিক করলো। তখনকার তারাপীঠ এখনকার মতো এত জমজমাট ছিল না, কারণ মন্দির চত্বর ব্যতীত চারিদিক প্রায় ফাঁকা ছিল। এখনকার মতো এত হোটেল, দোকানপাট, আলোর জাঁকজমক, মানুষের জনকোলাহল তখন ছিল না। আর তার মধ্যে চারিদিক ঘন বন জঙ্গলে ঘেরা, আর সেখানেই তান্ত্রিকদের তন্ত্র সাধনায় পুরো জায়গাটা রাতের বেলা কেমন ভারী হয়ে থাকতো। দাদার চেনা পরিচিত একজন পান্ডা ছিল। পান্ডা মানে পূজারী। দেখবে তারাপীঠে গেলে ছোট ছোট দোকানে যেই সব পূজারীগুলো থাকে তাদেরই পান্ডা বলা হয়, ওকে? তাই তারা যাওয়ার আগের দিন তাকে ফোন করে পুজো দেওয়া থেকে শুরু করে থাকার ব্যবস্থা সমস্ত কিছু করে রাখতে বলেন। সেই মতো পরের দিন দাদা ও তার বন্ধু গেলে পান্ডাটা একটা ঘরের ব্যবস্থা করে দেয়, যেটা ছিল টিনের চালে ঘেরা একটা খুব ছোট্ট ঘর। ঘরটা সেই পান্ডারই ছিল, কিন্তু সে এখন ওখানে থাকতো না, কারণ সেটা ছিল একদম বন জঙ্গলের মাঝে অবস্থিত একটা ছোট্ট ঘর। তখন যেহেতু হোটেলপত্র সেরাম ছিল না, বা 2-1টা থাকলেও অনেক আগে থেকে বুকিং করে রাখতে হতো, তাই জন্যই হঠাৎ করে বন্ধুকে নিয়ে গিয়ে হোটেল পাওয়া প্রায় অসম্ভব ছিল। আর সেই জন্যই তারা এই ব্যবস্থাটা করে রাখলো। দাদারা সন্ধেবেলা বোলপুর স্টেশনে পৌঁছালে সেই পান্ডাটা তাদের নিয়ে তার সেই পুরনো বাড়িতে, অর্থাৎ যেই বাড়িটার কথা বলেছিলাম ওই জঙ্গলের মাঝে অবস্থিত, সেই বাড়িটায় নিয়ে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই দিন কিন্তু সেই পান্ডাটা দাদাদের সাথে থাকেনি। সে তাদের রেখে চলে যায় তার মূল বাড়িতে, অর্থাৎ মন্দিরের কাছে পাকা বাড়িতে। এবং যাওয়ার আগে তাদের বলে গিয়েছিল, বরং বলা বাহুল্য তাদের সাবধান করে গিয়েছিল যে যদি রাতের বেলা বাইরে দিয়ে কোনো রকম আওয়াজ বা শব্দ শুনতে পায়, তারা যেন বাইরে বেরানোর ভুল না করে। এই শুনে দাদা ও তার বন্ধু কৌতূহলের বশে তার কাছ থেকে ব্যাপারটা জানবার চেষ্টা করলেও সেই পান্ডাটা কিন্তু এই বিষয়ে মুখে টু শব্দও কাটেনি। যাই হোক, শেষে তাদের বলে যে কাল ভোরের আলো ফুটলে সে ঠিক তাদের নিতে চলে আসবে। তাই তার আগে দাদা ও দাদার বন্ধু যেন দরজা খোলার স্পর্ধা না করে, এই বলে সে চলে যায়। কিন্তু পান্ডার এই কথাটা শোনার পর থেকে দাদাদের মনে একটা চাপা ভয় কাজ করতে থাকে, আর তার সাথে গম্ভীর কৌতূহল। কোথায় কলকাতার জনকোলাহল, আর কোথায় বীরভূমের অজপাড়া গায়ের রাতের এই শুনশান ভাব। মনে হচ্ছিল এ যেন অন্য এক অন্ধকারের সাম্রাজ্য, যেটার সাথে তারা মোটেও পরিচিত ছিল না। চারিদিক নিঃশব্দ, শুধু ঝিঝির আওয়াজ, আর মাঝে মাঝে শিয়ালের ডাকে
গম্ভীর হয়ে আসছে পারিপার্শ্বিক পরিবেশ। এ যেন এক বিরাট ঝড়ের পূর্বাভাস। যাই হোক, দাদারা দুই বন্ধুই ছিল ব্যাচেলার, বয়সও অবশ্য অনেক কম, তাই ঘুরতে গিয়ে নিজেদের মধ্যে টুকটাক খাওয়া দাওয়া, এনজয়মেন্ট হবে, এটাই স্বাভাবিক। তো সেই মতো খাবার দাবার এবং সমস্ত দরকারি সামগ্রী একেবারে নিয়েই ঘরে ঢুকেছিল, যাতে পান্ডার কথা অনুযায়ী রাতে আর তাদের বেরাতে না হয়। সেই মতো তারা নিজেদের মধ্যে আড্ডা, মজা, গল্প এবং খাওয়া দাওয়া করার পর তাড়াতাড়ি শুয়ে পড়ল, কারণ কাল ভোর ভোর পান্ডা এসে তাদের দুজনকে পুজো দিতে নিয়ে যাবে। ঠিক রাত তখন কটা বাজে সেই আন্দাজ তাদের ছিল না, কিন্তু তাদের ঘুম ভাঙল প্রচণ্ড একটা শব্দে। যেন মনে হলো তাদের টিনের চালের ওপর ধূপ করে কেউ লাফিয়ে গাছ থেকে পড়ল। তারা আওয়াজ পাওয়া মাত্রই বিছানা থেকে ধর পড়িয়ে উঠল এবং সঙ্গে সঙ্গে ওপরের টিনের চালের আওয়াজের সাথে দরজা ধাক্কানোর আওয়াজও শুরু হলো। কেউ যেন প্রচণ্ড চেষ্টা করছে দরজাটা ভেঙে ঘরে ঢোকার। একই ভয়ানক শব্দ, যেন বলে বোঝানোর মতো নয়, কান ফেটে যাওয়ার উপক্রম প্রায়। আমার দাদার বন্ধু ছিল ডাকাবুকো ধরনের, তাই সে বাইরে গিয়ে ব্যাপারটা কি হচ্ছে সেটা দেখবে বলে স্থির করলো। কিন্তু পান্ডার কথা অনুযায়ী দাদা তার বন্ধুকে বাইরে বেরোতে বাধা দিল, কারণ বাইরে যাই থাক না কেন, কোনো ভূত, প্রেত, চোর বা ডাকাত যাই হোক, তার সাথে সাক্ষাৎটা যে খুব একটা সুখকর হবে না সেটা দাদা খুব ভালোভাবেই জানতো। তাই জন্যই ওই দুইজন মিলে ঘরে চুপচাপ গুটিসুটি মেরে মনের মধ্যে হাজারো কৌতূহল নিয়ে বসে থাকলো। হঠাৎ যেন ঝড় উঠল, তার সাথে প্রবল বৃষ্টিপাত, টিনের চাল উড়িয়ে নিয়ে যাওয়ার উপক্রম, তার সাথে মটমট শব্দে চারিদিকের গাছপালা গোড়া থেকে উবড়ে পড়ছিল মনে হচ্ছে। কালবৈশাখীরও এত তীব্রতা হয় না, সেই ঝড়ের যা তীব্রতা ছিল। এরই মাঝে হঠাৎ একটা কুকুরের আবির্ভাব ঘটল ঘরের ঠিক বাইরে। তখন তার চিৎকারে কান পাতা দেয়, আর চারিদিক কেঁপে উঠছিল তার চিৎকারে। আর তার সঙ্গে ঝড়ের দাপট, মেঘের গর্জনে যেন সেই রাত এক বিভীষিকাময় রাতে পরিণত হয়েছিল। এইভাবে ভয় ভয় জানি না ঠিক কতক্ষণ কাটিয়েছিল দাদারা, কিন্তু একসময় যেন পৃথিবী শান্ত হয়ে গেল। শান্ত হয়ে এলো কুকুরের আওয়াজ সমেত বিভীষিকাময় ঝড় বৃষ্টিও। এতক্ষণে পূর্ব আকাশের আলো তাদের বন্ধ দরজার ফাঁক থেকে ভেতরে এলো, তার সাথে পাখির ডাক। ওরা বুঝতে পারলো যে ভোর হয়ে এসেছে, তাই এবার শুধু পান্ডা আসার অপেক্ষায়। কিছুক্ষণ পর পান্ডা যখন তাদের ডাকতে এলো, ওরা দরজা খুলে বাইরে বেরিয়ে অবাক হয়ে গেল দেখে। ওরা দেখলো বাড়ির ঠিক চারপাশটা লণ্ডভণ্ড হয়ে আছে, যেন একটা প্রবল ঝড় কাল রাতে এই ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করছিল আপ্রাণ। আরও বীভৎস দৃশ্য তাদের চোখে পড়ল, যেটা হলো বাড়ির পেছনের দিকটাতে একটা কুকুর মরে পড়ে আছে, আর তার ঘাটটাকে ধরে কেউ যেন মুচড়ে দিয়েছে। তাদের একটুও বুঝতে অসুবিধা হলো না যে এই কুকুরটাই কাল রাতের সেই কুকুরটা ছিল। সেই পান্ডাটাকে দাদারা কাল রাতের সমস্ত ঘটনা জানিয়ে ব্যাপারটা কি জিজ্ঞেস করায় উনি সহমত প্রকাশ করে জানালেন যে এই জায়গার খুবই বদনাম আছে, সেই জন্যই রাতের বেলা আপনাদের বাইরে বেরাতে আমি বারণ করেছিলাম। কিন্তু এতটা বাড়াবাড়ি হয়ে যাবে তা আমি সত্যিই বুঝতে পারিনি। তারপর উনি দাদাদের কাছে ক্ষমা টমা চাইলেন এই পুরো ব্যাপারটা লুকিয়ে যাওয়ার জন্য। তারপর দাদারা মায়ের কাছে নির্বিঘ্নে পুজো দিয়ে সুস্থ শরীরে আবার বাড়ি ফিরে এসেছিল। শুভ শক্তির সাথে অশুভ শক্তির লড়াই চিরকালই চলেছে। সেই দিন হয়তো এরামি এক অশুভ শক্তি তাদের বোঝাতে চেয়েছিল যে তোমরা আমার জায়গায় এসে আমার অধিকারে হস্তক্ষেপ করছো, আর সেই সময় শুভ শক্তি হিসাবে আবির্ভূত হওয়া ওই কুকুরটা নিজের জীবন দিয়ে সেই যাত্রার মতো দাদাদের রক্ষা করে গিয়েছিল। তো এই ছিল কৃষ্ণেন্দুদার দাদার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা কয়েক দশক আগে তারাপীঠে ঘটে গিয়েছিল। ঘটনাটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, এবং আরও ভালো ভালো ঘটনা শুনতে হলে
তোমাদেরকেই কালেক্ট করে ভালো ভালো ঘটনা আমায় পাঠাতে হবে, এবং যে যত ভালো ঘটনা আমায় কালেক্ট করে পাঠাবে তার নামে আমি আলাদা প্লেলিস্ট তৈরি করে তার সমস্ত ঘটনা সেই প্লেলিস্টে দিয়ে দেব। তো চলো বেশি দেরি না করে ফটাফট তোমরা তোমাদের রিলেটিভস ও বন্ধুদের কাছ থেকে ইউনিক ভূতের ঘটনা কালেক্ট করে আমায় পাঠাতে থাকো। বলে রাখি, ঘটনা পাঠাতে হলে মেইল করতে পারো ঘটনাগুচ্ছ@gmail.com-এ, ফেসবুক পেজের ইনবক্সে লিখে পাঠাতে পারো, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পাঠাতে পারো, এবং অন কলেও তোমরা ঘটনা আমার সাথে সরাসরি শেয়ার করে নিতে পারো। এইবার চলে যাই আগের এপিসোডের কমেন্ট সেকশনে। কমেন্ট করেছে কৃষ্ণা, খুব সুন্দর লাগলো ঘটনাটা শুনে, মুড ভালো হয়ে গেল। এরকম আরও সুন্দর ঘটনা শোনাও। লটস অফ লাভ ফর ঘটনাগুচ্ছ ফ্যামিলি। কমেন্ট করেছে অমিতাভ চৌধুরী, ভালো হয়েছে। কমেন্ট করেছে পিয়ালিদি, জাস্ট দারুণ হয়েছে, গায়ে কাটা দিয়ে উঠল। অনেক ভালোবাসা সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং অন্তর থেকে খুব ভালোবাসা। আর ইউটিউব জার্নির আমি বুঝতে পারছি এই টাইমটা হচ্ছে সবথেকে হার্ড একটা টাইম, তাই এই টাইমটায় আমি আশা করি তোমাদের এঙ্গেজমেন্ট, তোমাদের সাথ, তোমাদের আমার সাথে টাচে থাকা বা আমার ভিডিওগুলো রেগুলারলি দেখা, তাতে কমেন্ট করা, লাইক দেওয়া, এই এঙ্গেজমেন্টগুলো তোমরা বজায় রেখো, কারণ এই টাইমটা তোমাদের সাথ আমার ভীষণ রকমভাবে দরকার। আশা করি তোমরা সবাই আছো। তো দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে, ঠিক রাত 9টায়। জয় মা কালী।